প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পর আমরা সবাই আনন্দিত হই, খুশি হই, উচ্ছ্বসিত হই। কিন্তু এটা আপনি অস্বীকার করতে পারবেন না, আমাদের অনেকের মনের ভেতরে একটা ভয় বা অ্যাংজাইটি কাজ করে যে সব কিছু ঠিকঠাক থাকবে তো, কোনো গণ্ডগোল হয়ে যাবে না তো। আসলে আজকালকার সময়ে এসে আমাদের কনসেপশনে বা আমরা বেবি প্ল্যানিং করতে এমনি একটু লেট করছি, নানান রকম প্রবলেম, তো সেই জন্য একটা ভয় বা অ্যাংজাইটি কাজ করতে শুরু করে। এটা এমন নয় যে শুধুমাত্র কিছু মানুষের ক্ষেত্রে হয়, বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়। হয়তো কিছু মানুষের ক্ষেত্রে সব সময় হয় না, কিন্তু একাধ সময় হয়। আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে অনেক বেশিবার হতে থাকে, কারণ অনেকে অনেক বিফল হওয়ার পরে গিয়ে কনসিভ করে, বা অনেকে বেশ খানিকটা এগিয়ে গিয়ে বিফল হয়ে তারপরে আবার চেষ্টা করে আবার কনসিভ করে। এখন এই যে ভয়, এই যে অ্যাংজাইটি, এই ব্যাপারটা একদম চাপা থাকে। আমরা ওপেনলি এই নিয়ে কথা বলতে পারি না। সেজন্য আজকে আমরা এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। এখন এই যে ভয় বা অ্যাংজাইটির যে কথাটা বললাম, সেটা এমন নয় যে শুধুমাত্র আপনার মধ্যেই হচ্ছে। আরও 5জন মহিলাদের মধ্যেও একইভাবে এই ফিয়ার বা অ্যাংজাইটি বা ফিয়ার ফ্যাক্টরটা কাজ করে। আসলে পলিসিস্টিক ওভারির প্রবলেম, থাইরয়েডের প্রবলেম, ইনফার্টিলিটি রিলেটেড ট্রিটমেন্ট হয়তো হয়েছে, বা মেল ফার্টিলিটি রিলেটেড প্রবলেম আছে, লেট বেবি প্ল্যানিং হয়েছে, বা আগে কোনো অ্যাবর্শন বা মিসক্যারেজের কোনো একটা কেস ছিল বা এরকম হয়েছিল, যার জন্য একটা ফিয়ার ফ্যাক্টর বা অ্যাংজাইটি ভেতরে ভেতরে কাজ করা শুরু করে। কিন্তু বলা হচ্ছে যে বায়োলজিক্যালি এবং ইমোশনালি এই যে অ্যাংজাইটিটা, এই অ্যাংজাইটিটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, মানে হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কেন ফার্স্ট ট্রাইমেস্টারে এসে প্রত্যেকটি প্রেগনেন্ট মহিলার মনে একবার হলে অন্তত এই ভয়টা কেন আসে? এখন এর পেছনে দুটো কারণ আছে। প্রথমটা হলো বায়োলজিক্যাল চেঞ্জ এবং ব্রেন বেশি সেন্সিটিভ হয়ে যাওয়া। বায়োলজিক্যাল চেঞ্জ মানে হচ্ছে যে নতুন যে মা বা যে গর্ভবতী, তার শরীরে দুটো হরমোন বেশি করে নিঃসরণ হওয়া শুরু হয়, একটা প্রোজেস্টেরন আর একটা এইচসিজি। এই দুটো হরমোন বেরোনোর মূল উদ্দেশ্য হচ্ছে যে জরায়ু বা ইউট্রাসের মধ্যে যে ভ্রূণটা বড় হচ্ছে বা যে চেঞ্জেসগুলো চলছে, সেটাকে সাপোর্ট করার জন্য এই হরমোনগুলো নিঃসৃত হওয়া, বেশি পরিমাণে নিঃসৃত হওয়া শুরু হয়। কিন্তু ব্যাপার হচ্ছে এই দুটো হরমোন আমাদের ব্রেনের মধ্যে যে ইমোশনাল সেন্টার আছে সেটাকে একটু সেন্সিটিভ করে দেয়, মানে যেখান থেকে আমাদের ইমোশনস বা অনুভূতিগুলো নিয়ন্ত্রিত হয় সেটাকে প্রভাবিত করে, সেটাকে সেন্সিটিভ করে দেয়। এমনি ইউট্রাসের ভেতরে নানান রকম চেঞ্জ চলছে, যার জন্য ব্রেন একটা অলওয়েজ অ্যালার্ট মোডে থাকে এবং অ্যাংজাইটি ব্যাপারটা কাজ করতে শুরু করে। এছাড়াও বাড়িতে প্রেগনেন্ট মহিলা থাকলে আশপাশ থেকে যে সালহাগুলো বা যে পরামর্শগুলো শোনা যায়, যে 3 মাসের আগে কাউকে জানাবে না, 5 মাসের আগে কাউকে জানাবে না, এটা করো না, ওটা করো না, বাইরে যেও না, বা নজর লেগে যাবে, এই সমস্ত ব্যাপারগুলোতে একজন প্রেগনেন্ট মহিলা যদি ভয় নাও পেয়ে থাকে, স্বাভাবিকভাবেই তার মধ্যে একটা ভয় বা অ্যাংজাইটি কাজ করা শুরু করে দেয়। আরও ভয়টা বাড়িয়ে দেয় একজন গর্ভবতী মহিলার মধ্যে, যেহেতু অনবরত শরীরের মধ্যে নানান রকম চেঞ্জ বা পরিবর্তনগুলো আসতে থাকে, উনি নিজের শরীরে হওয়া পরিবর্তনগুলো খুব সন্তর্পণে, খুব সিক্রেটলি সেগুলোকে অবজার্ভ করে সেগুলো নিয়ে চিন্তাভাবনা করা শুরু করেন। হয়তো কোনো দিন ব্রেস্ট পেন একটু কম হচ্ছে, সেই জন্য ভাবছেন যে কিছু একটা গণ্ডগোল হয়ে গেল। কোনো দিন হয়তো নজিয়া বা মর্নিং সিকনেস একটু কম হচ্ছে, সেই জন্য হয়তো গা গোলানো কমে গেছে, মনে হচ্ছে যে গণ্ডগোল কিছু হয়ে গেল নাকি। হঠাৎ করে ফার্স্ট ট্রাইমেস্টারে আবার করে প্রেগনেন্সি টেস্ট করে হয়তো সেই কিটে খুব একটা ভালো রেজাল্ট এলো না, তখন সেটা নিয়ে চিন্তাভাবনা হওয়া শুরু হয়ে গেল। অথবা বারবার করে স্ক্যান করে দেখতে ইচ্ছে করছে যে ভেতরে সব কিছু ঠিকঠাক আছে নাকি। আর সর্বোপরি প্রত্যেকটা জিনিস নিয়ে যখন গুগল করা হচ্ছে, তখন সেখানে কিছু না কিছু একটা নেগেটিভ রেসপন্স আসছে। এখন এই ব্যাপারগুলো কিন্তু দুশ্চিন্তা নয়, এই ব্যাপারগুলো হচ্ছে ফিয়ার রেসপন্স। ফিয়ার রেসপন্স কি? ধরুন আপনি চলছেন, চলতে চলতে হঠাৎ করে আপনার পাটা ফসকে গেল বা স্লিপ কেটে গেল, আপনি পড়লেন না, কিন্তু আপনার ভেতরে একটা ঝটকার মতন ফিল হলো, আপনি একটা ভয় পেলেন। এই ব্যাপারটাকে ফিয়ার রেসপন্স, যে আপনার বডি একটা খারাপ পরিস্থিতিতে যেতে পারতো, তার জন্য হঠাৎ করে একটা শরীরের ভেতরে রেসপন্স বা একটা অ্যালার্ট বা একটা মুভমেন্ট হলো, যার জন্য আপনার একটা ঝটকা লাগলো। এই যে ব্যাপারগুলো চলছে, এগুলো এক একটা ফিয়ার রেসপন্স একজন গর্ভবতী মহিলার ফার্স্ট ট্রাইমেস্টারের প্রথম দিকে এগুলো চলতে থাকে।
এখন প্রশ্ন হলো, এই যে অ্যাংজাইটি বা ভয়, এটাকে আমরা কন্ট্রোল করব কি করে? তাতে প্রথম একটা জিনিস মনে রাখবেন যে ইনফরমেশনটাকে লিমিট করা উচিত। অর্থাৎ এই যে প্রত্যেকবার অ্যাংজাইটি বা প্রত্যেকবার ভয় পেয়ে গিয়ে যে গুগল করা, এটা কিন্তু আরও অ্যাংজাইটিকে বাড়িয়ে দেয়। সেই জন্য ডাক্তারের দেওয়া পরামর্শ এবং ট্রাস্টেড যে সোর্সগুলো আছে, সেই ট্রাস্টেড সোর্সের ইনফরমেশন বা তথ্য বা অ্যাডভাইসগুলোর উপরে ভরসা করার অভ্যেস করুন। দ্বিতীয় হচ্ছে যে সবসময় এটা নয় যে মানুষের বডি প্রত্যেকটা পরিস্থিতিতে একই রকমভাবে রিয়্যাক্ট করবে। সেই জন্য অযথা নিজের যে সিমটমসগুলো আছে সেগুলোকে মিস ইন্টারপ্রেট করবেন না। আরেকটু ভেঙে যদি বলি যে একটা মানুষ প্রত্যেকটা পরিস্থিতিতে একই রকমভাবে রেসপন্স করতে বা রিয়্যাক্ট করতে পারে না। সেই জন্য 5জন প্রেগনেন্ট মহিলার সিমটম 5 রকম হতে পারে। 5জন প্রেগনেন্ট মহিলার সিমটমস 5জনের সঙ্গে ম্যাচ নাও করতে পারে। সেই জন্য আপনার সিমটমটা এমন হতেই পারে অন্যজনের সঙ্গে ম্যাচ করছে না, বা অন্যের যেটা হচ্ছে সেটা আপনার সঙ্গে ম্যাচ করছে না। এমনকি আপনি নিজে বা আপনার শরীরের যে রেসপন্স, সেটা এক একটা পরিস্থিতিতে এক এক রকম হয়ে যেতে পারে। সেই জন্য অযথা সিমটম দেখে ভয় পেয়ে যাবেন না। কিছু পরিস্থিতি বা কিছু সিগন্যালস আছে যেগুলো সত্যি বিপজ্জনক, সেগুলো হলে সেরকমভাবে ব্যবস্থা নেওয়া উচিত। একটু পরেই জানাবো। 3 নম্বর ব্যাপার হচ্ছে ডেইলি আমাদেরকে গ্রাউন্ডিং প্র্যাকটিস করতে হবে। গ্রাউন্ডিং প্র্যাকটিস করা মানে নিজেকে ধাতস্থ করা। কিছু না, সিম্পলি সারাদিনের মধ্যে একটা সময় যদি নিজেদেরকে একটু শান্ত করার পেছনে দেওয়া যায়, তাহলে এই অ্যাংজাইটিটা কন্ট্রোল হয়ে যেতে পারে। একটা সিম্পল প্র্যাকটিস করবেন, সিম্পলি চেয়ারের ওপর বসে বা বিছানার ওপর বসে একটু শান্তভাবে সোজা হয়ে বসে বাঁ হাতটা পেটের ওপরে আর ডান হাতটা বুকের ওপর এইভাবে রেখে ব্রিদিং প্র্যাকটিস করবেন। বড় করে শ্বাস নেবেন 4 সেকেন্ডের জন্য বা ইনহেল করবেন, আর 6 সেকেন্ডে ওই শ্বাসটাই আস্তে আস্তে এক্সহেল করবেন। এই রকম করে আপনি যখন 2-3 মিনিট করবেন, তখন দেখবেন আস্তে আস্তে করে বেশ প্রথম অসুবিধা হলেও বেশ এরকম প্র্যাকটিস করার পর শরীরটা হালকা লাগছে, নিজের যে অ্যাংজাইটি সেটা কন্ট্রোল হচ্ছে, নিজের মধ্যে একটা স্থিরতা আসছে। এটাকে কিন্তু অবশ্য করেই রোজ প্র্যাকটিস করতে হবে। এটা কেন কাজ করে জানেন? আমাদের শরীরের ভেতরে নার্ভাস সিস্টেমের 2টো মোড কাজ করে। আসলে আমাদের শরীরের ভেতরে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থাকে। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মোডটা হচ্ছে ফাইট টু ফাইট, অর্থাৎ আপনি ভয় পেয়ে গেলে হার্ট রেট বেড়ে যাওয়া, শরীর শক্ত হয়ে যাওয়া, পেট শক্ত হয়ে যাওয়া, ব্রিদিং জোরে জোরে নেওয়া, এটা হচ্ছে সবসময় আপনাকে এটাকে অ্যাক্টিভ করে দেয় যে আপনাকে এটা সঙ্গে সঙ্গে কিছু একটা রিয়্যাক্ট করতে হবে। এইটাই আমাদের অ্যাংজাইটি, এটাই আমাদের স্ট্রেসটাকে বাড়ায়। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম হলো যে আমাদের রিল্যাক্স এবং রেস্ট, এই রকম একটা মোড। অর্থাৎ যে ক্ষেত্রে হার্ট রেট আবার নর্মালে আসে, ব্রিদিং নর্মালে আসে, শরীর রিল্যাক্স করে এবং আমরা বুঝতে পারি উই আর ইন আ সেফ কন্ডিশন। যখন এরকম রিল্যাক্সেশন বা ব্রিদিং প্র্যাকটিস করা হয়, তখন আস্তে আস্তে আমাদের শরীরের ভেতরে যে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আছে সেটা ডিঅ্যাক্টিভেট হয় এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়, যার জন্য অ্যাংজাইটি অনেকটা কন্ট্রোলে চলে আসে। আসলে এগুলো কিন্তু আলাদা কিচ্ছু নাই, যে প্র্যাকটিসটা, ব্রিদিং প্র্যাকটিসটা বললাম, এটা হচ্ছে নিউরোবায়োলজিক্যাল রেগুলেশন। আর 4 নম্বর পয়েন্ট যেটা করলে এই ভয় বা অ্যাংজাইটি কন্ট্রোলে আসে, সেটা হলো হাজব্যান্ড বা ট্রাস্টেড যে মানুষ ফ্যামিলিতে, তার সঙ্গে নিজের এই অ্যাংজাইটি নিয়ে কথা বলা। এটা বলার উদ্দেশ্য হলো, আমরা যেরকমভাবে বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে বিভিন্ন জিনিস শেয়ার করলে আমাদের ভালো লাগা কাজ করে, সেরকমই আমাদের অ্যাংজাইটি বা ভয়ের ব্যাপারটা, বা কোন জায়গাটাতে ভয় লাগছে, কি ভয় লাগছে, এটা যদি আমরা কাছের মানুষের সঙ্গে শেয়ার করে উঠতে পারি, তাহলে অ্যাংজাইটি একটু কমে। এবারে কিছুক্ষণ আগে আমি যে সিমটমসগুলো মিস ইন্টারপ্রিটেশন করার কথা বললাম, অর্থাৎ যেটা দেখে আমাদের মনে হয় যে এগুলো নিশ্চয়ই গণ্ডগোলের ব্যাপার এবং যেটা আসলে স্বাভাবিক, এবারে আমি কোন সিমটমস বা কোন পরিস্থিতিগুলো বিপজ্জনক এবং কোনগুলো নয় সেগুলো বলে দিই, তাহলে আপনাদের অ্যালার্ট হতে সুবিধা হবে। প্রথমত শারীরিক দিকটা বলি, যদি দেখেন হেভি ব্লিডিং হচ্ছে, তার সঙ্গে প্রচণ্ড পেন হচ্ছে, যদি দেখেন প্রচণ্ড জ্বর, তার সঙ্গে প্রচণ্ড অ্যাবডোমিনাল ক্র্যাম্প হচ্ছে, তাহলে এইটা কিন্তু ওই রকম নর্মাল অ্যাংজাইটি হওয়ার ব্যাপার নয় বা নর্মাল ব্যাপার নয়।
এই সময় কিন্তু ডাক্তার বা হাসপাতালে যোগাযোগ করতে হবে। মেন্টাল রেড ফ্ল্যাগসের মধ্যে যদি দেখেন যে আপনার প্রচণ্ডভাবে কান্নাকাটি সারাদিন করতে ইচ্ছে করছে, সারাদিন স্ট্রেস লাগছে এবং যেটা কাজে আপনার বাধা দিচ্ছে, আপনাকে নর্মাল লাইফে থাকতে দিচ্ছে না, তাতে কি হচ্ছে যে খাওয়া ঘুম দুটোই বন্ধ, আপনার নিজেকে হোপলেস লাগছে, অর্থাৎ আমি কিছুই করতে পারবো না, আমার কিছুই হবে না, সব কিছু শেষ হয়ে যাবে, এবং আপনার ইন্ট্রুসিভ চিন্তাভাবনা বা নেগেটিভ চিন্তাভাবনা বা খারাপ চিন্তাভাবনা সবসময় চলছে, তাহলে কিন্তু আপনার এটা রেড ফ্ল্যাগ। দেখুন, এই অল্প অ্যাংজাইটি হওয়া, একটু ভয় পাওয়া, একটু কান্নাকাটি করা, এগুলো প্রবলেম নয়, এগুলো স্বাভাবিক অ্যাংজাইটির একটা পার্ট, যেটা নিয়ে যেরকম পদক্ষেপগুলোর কথা বললাম, সেই পদক্ষেপগুলো নিলে আমাদের এটা কন্ট্রোলের মধ্যে আসে, কন্ট্রোলের মধ্যে থাকে। এবার এরকম পরিস্থিতি যদি খারাপ দিকে যায়, সেটা কিন্তু আপনার দুর্বলতা নয়, সেটা সাপোর্টের প্রয়োজন। উপযুক্তভাবে ডাক্তারের সঙ্গে যদি গিয়ে পরামর্শ নেন বা কথা বলেন, তাহলে ডাক্তার সেইভাবে আপনাকে সাপোর্ট দেবেন, কারণ এই সময় এই পরিস্থিতিগুলোতে সাপোর্টের প্রয়োজন হয়, সেই জন্য ডাক্তার দেখাতে দেরি করবেন না।